সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং বর্তমান পরিস্থিতিতে যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করছো। ক্লাসের শুরুতেই সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি সুব্রত সরকার, প্রভাষক জীববিজ্ঞান, নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী। বন্ধুরা, তোমাদের মনে আছে যে আমরা গত কয়েকটি ক্লাস মেন্ডেলের সূত্রের উপরে নিয়েছিলাম। আমরা দেখেছি যে মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্মে কিভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় বা গ্যামেটগুলো কিভাবে আলাদা হয়ে যায়, আমরা দুটি সূত্রের মাধ্যমে তার ব্যাখ্যা পেয়েছি, একটা প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। এবং তার সাথে আমরা জানার চেষ্টা করেছি মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো সেগুলো সম্পর্কে। তোমাদেরকে যদি এখন একটা প্রশ্ন করা হয় যে অনেক দরিদ্র পরিবারে প্রতিভাবান অনেক শিক্ষার্থী কিন্তু আছে, কিন্তু বেশ কিছু কারণে তার প্রতিভাগুলো বিকশিত হয় না, প্রকাশিত হয় না। এখন যদি তোমাদেরকে বলা হয় সেই বাধা দানকারী বস্তুগুলো কি, একজন মেধাবীর মেধা বিকাশের অন্তরায়গুলো কি কি, এবং সেটি অবশ্যই দরিদ্র সন্তানের জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধনীদের ক্ষেত্রে আলাদা বিষয়, তার উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও সে তার মেধা বিকাশ ঘটাতে পারে না, সেটি তার নিজস্ব ব্যাপার। কিন্তু দরিদ্রদের ক্ষেত্রে মেধা বিকাশের অন্তরায় অনেকগুলো বাধার মধ্যে একটি বাধা কিন্তু তার দারিদ্রতা। এই দারিদ্রতা ছাপিয়ে যদি সে আসতে পারে তাহলে সে তার মেধার বিকাশ ঘটাতে পারে। এখন প্রশ্ন করতে পারো, স্যার ওই মেধাবীর মেধা প্রকাশের সাথে আমাদের এই মেন্ডেলের সূত্রের আসলে কি সম্পর্ক? এটি একটা উদাহরণ। তোমাদের মনে থাকবে আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম পড়া যখন শুরু করি তখনই কিছু উদাহরণ দিয়েছিলাম গল্পের আকারে। সেই উদাহরণগুলোর এটি একটি, এবং এটি আমাদের বাস্তব জীবনের একটি প্রকট সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে বা অনেক দেশের প্রেক্ষাপটেই দারিদ্রদের মেধা বিকাশের সুযোগের যে বাধাগুলো সেটি দূর করা সম্ভব হচ্ছে না বেশ কিছু কারণে। যদিও সরকার প্রধান চেষ্টা করছে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে, কিন্তু হয়ে উঠছে না আমাদের এই তৃতীয় বিশ্বের বাংলাদেশের প্রেক্ষাপটে। হয়তোবা অদূর ভবিষ্যতে হবে। তো যাই হোক, আমরা বোর্ডে একটা বিষয় লিখে রেখেছি, এপিস্টেসিস। যেমন একটু আগে আমি বললাম যে মেধা বিকাশের একটি অন্তরায় হচ্ছে তার দারিদ্রতা, ঠিক সেই রকম মেন্ডেলের সূত্রের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটার ক্ষেত্রে অনেক সময় তার বাধা হয়ে দাঁড়ায় কিছু জিন। সেরকম একটি জিনের ক্রিয়াকে আমরা বলি এপিস্টেসিস। তার মানে বোঝা যাচ্ছে মেন্ডেলের যে সূত্র, তোমরা জানো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে F2 সংকর পুরুষে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে তার অনুপাত হওয়ার কথা, অনুপাত হবে হচ্ছে 12:3:3:1। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম দেখতে পাই না, অনেক পরিবারে দেখা যায় না, অনেক প্রাণীতে দেখা যায় না, অনেক উদ্ভিদে দেখা যায় না। তার কিন্তু একটি অন্যতম কারণ এই এপিস্টেসিস নামক ক্রিয়া। অর্থাৎ কোনো
একটি জিনের প্রভাবে যদি কখনো প্রকট বৈশিষ্ট্য তার প্রকটতা প্রকাশ করতে না পারে, তখন তাকে আমরা বলি এপিস্ট্যাসিস। অর্থাৎ দারিদ্রতা যখন একটি শিক্ষার্থীর মেধা বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন ওই ছাত্রের মেধা বিকাশের বাধা হওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে এপিস্ট্যাসিস। এটি উদাহরণ। ওইটাকে আমরা সংজ্ঞার আকারে নিয়ে আসি যদি, যে যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক নন অ্যালিলিক প্রকট জিন, অর্থাৎ একই লোকাসে অবস্থিত না হয়ে যদি অবস্থান না করা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, তখন তাকে বলা হয় এপিস্ট্যাসিস। এবং সেটিও কিন্তু একটি প্রকট জিন, কারণ দারিদ্রতা একটি প্রকট বিষয়, আবার মেধাও কিন্তু একটা প্রকট বিষয়। অনেকেই কিন্তু দারিদ্রতার সীমাকে উপেক্ষা করে তার মেধা বিকাশ করতে সক্ষম হয়। তার মানে মেধাও একটা প্রকট বৈশিষ্ট্য, দারিদ্রতাও কিন্তু একটি ছাত্রের জন্য প্রকট। এটা কিন্তু আমরা সবাই বুঝি। তাহলে আমরা কি বললাম, যখন একটি প্রকট জিন, তাহলে এখানে কিন্তু বলছে যখন একটি প্রকট জিন, আমরা যদি একটু লিখে নিই, যখন একটি প্রকট জিন, কি বললাম, কোন নন অ্যালিলিক জিনের, কোন নন অ্যালিলিক জিনের কি প্রকাশ করতে, আমরা একটু আগে বলেছি যে কার্যকারিতা প্রকাশে বাধা দান করে, তখন তাকে এপিস্ট্যাসিস বলা হয়। এই এপিস্ট্যাসিসের মধ্যে তাহলে আমরা দুইটা জিন পেলাম, একটা হচ্ছে বাধা দানকারী জিন আর একটা হচ্ছে বাধাপ্রাপ্ত জিন। অর্থাৎ দারিদ্রতা হচ্ছে বাধা দানকারী জিন আর মেধা হচ্ছে বাধা প্রাপ্ত জিন। তাহলে এখানে দুইটা জিনের আমরা বিষয় দেখলাম, একটা হচ্ছে বাধা দানকারী জিন। এই বাধা দানকারী জিনকে আমরা বলি এপিস্ট্যাটিক জিন। কি জিন বলা হয়? এপিস্ট্যাটিক জিন। আর যে জিনটি বাধাপ্রাপ্ত হলো, তাহলে বাধাপ্রাপ্ত জিনকে আমরা কি বলবো? বাধা প্রাপ্ত জিন। এই জিনকে আমরা বলি হাইপোস্ট্যাটিক জিন। এটিকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আমরা দুই ধরনের জিনের কিন্তু সংজ্ঞাও পেলাম এখানে। অর্থাৎ দারিদ্রতা প্রকাশে ক্ষেত্রে মেধা প্রকাশের জিন, মেধা প্রকাশের বাধা দানকারী জিন, একটাকে বলছে এপিস্ট্যাটিক জিন আর একটাকে বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এই যে মেন্ডেলের এই সূত্রের ব্যতিক্রম, এটি কিন্তু মেন্ডেল আবিষ্কার করেনি। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে আলোকপাত করার চেষ্টা করেছেন। তার মধ্যে দুইজন বিজ্ঞানী, একজনকে আমরা বলি বেটসন আর একজনকে আমরা বলি পানেট, ওনারা 1918 সালে, দুজন বিজ্ঞানীর নাম বললাম, একজন হচ্ছেন বেটসন এবং পানেট।
এই দুইজন বিজ্ঞানী, আমরা একটু আগেই বললাম যে 1918 সালে এই ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের আলোকপাত করেন। সালটা কত? 1918 সালে। এবং তারা যে জীবের উপরে এই গবেষণাটি করেছিলেন সেটি ছিল মোরগ বা মুরগি। আমরা বর্তমানে বাজারে যে মোরগ বা মুরগিগুলো দেখি, দেশি ছাড়া কিন্তু ম্যাক্সিমামই আমরা ক্রস মোরগ বা মুরগি বলি, বিদেশ থেকে আমদানিকৃত প্রাথমিক অবস্থায় এখন বাংলাদেশে যথারীতি তাদের ডিম এবং চাষ হচ্ছে। যেমন তোমরা বলো ব্রয়লার মুরগি, যেমন বলো কক মুরগি, যেমন বলো লেয়ার মুরগি, অনেকগুলো কিন্তু মোরগ মুরগি বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক সেই রকম মোরগ মুরগি তারা নিয়ে গবেষণা করেছেন, যেটা ছিল একটা সাদা লেগহর্ন, সাদা ওয়াইনডট। দেখো একটু খেয়াল করে, আমরা মেন্ডেলের সূত্রে কিন্তু বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা দেখেছিলাম। এখানে কিন্তু দেখো সাদা সাদা, কিন্তু দুইটা জাতের মধ্যে একটু পার্থক্য দেখানো আছে, একটা সাদা লেগহর্ন আর একটি সাদা ওয়াইনডট। তাহলে কি বলছে? তারা দুটি সাদা লেগ হর্ন, এটিকে তারা পুং হিসাবে নিয়েছে, আর সাদা ওয়াইন ডট এটি তারা স্ত্রী হিসাবে নিয়েছে। তাহলে একটা বিষয় দাঁড়ালো, সাদা লেগহর্ন, সাদা ওয়াইন ডট, স্যার দুটা তো একই রকম, তাহলে কি বিষয়? আসলে এর মধ্যে কোনোটাতে বাধা দানকারী জিন আছে, রং প্রকাশকারী জিনও আছে, কিন্তু রংটা প্রকাশিত হয়নি কার কারণে? বাধা দানকারী জিনের কারণে। সে তার রং প্রকাশ করতে পারেনি। তাহলে এখানে দুইটা জিনই আছে, একটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম জিন, আর একটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দানকারী জিন, অর্থাৎ এপিস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন। তাহলে দেখো সাদা লেগ হর্ন, এটা হচ্ছে প্রকৃত কালার ছিল, রঙিন ছিল, কিন্তু ওই যে বাধা দানকারী জিন থাকার কারণে তার বৈশিষ্ট্য প্রকাশে অসমর্থ হয়েছে। তাহলে তোমরা জানো যে কালারের ইংরেজি যদি আমরা ধরি, রঙিনের ইংরেজি যদি আমরা ধরি কালার, কালারের প্রথম অক্ষর কি? যেহেতু প্রকট সি, তাহলে সাদার জন্য আমরা নিলাম সি, কিন্তু রঙিনের জন্য নিলাম আমরা সি, কিন্তু রঙিন তো প্রকাশিত হয়নি। তার মানে ওইখানে কি আছে? একটি এপিস্ট্যাটিক জিন আছে, এটি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়েছে, সে কারণে এটি হাইপোস্ট্যাটিক জিন। এই জায়গায় এই বড় হাতের আই, এটিও প্রকট। ওই যে বলা হয়েছে যখন একটি প্রকট জিন, তার মানে এটা প্রকট জিন, নন অ্যালিলিক জিনের, এইটা হচ্ছে নন অ্যালিলিক জিন, এর কার্যকারিতা প্রকাশে, ওই জন্য আমি সংজ্ঞাটা লিখেছি, প্রকাশে বাধা দান করে, তখন তাকে এপিস্টাসিস বলা হয়। তাহলে এইটি হচ্ছে বৈশিষ্ট্য, কিন্তু এইটি ইনহিবিট থেকে আই কথাটা এসছে, ইনহিবিশন, বাধা প্রদান করা, তাহলে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি, তাহলে এটা রঙিন। তাহলে স্বাভাবিকভাবে এই দিকে আমরা যেটা নিব সেইটা হবে ছোট হাতের সি, ছোট হাতের সি। তার মানে ছোট হাতের সি কিন্তু এর বিপরীত, অর্থাৎ রঙিন, রঙিনের বিপরীত অর্থাৎ সাদা। তাহলে এটা তো স্বাভাবিকভাবে সাদা, কিন্তু এখানে ছোট হাতের আই, ছোট হাতের আই আছে, অর্থাৎ বাধা দানকারী জিনটি প্রকট নয়, তার মানে সে বাধা প্রদান করতে পারবে না, ছোট হাতের আই যেহেতু, তাহলে এটা প্রচ্ছন্ন জিন। তাহলে এটি প্রকট, এটি প্রচ্ছন্ন, কিন্তু প্রকটও হয়ে আছে প্রচ্ছন্নের মতোই। কি কারণে? ইনহিবিট, বাধা দানকারী জিন থাকার কারণে। সেই বাধা দানকারী জিন কি? বড় হাতের আই। তাহলে এইবার আমাদের মাথায় রাখতে হবে, যেখানেই বড় হাতের আই সেখানেই বাধা, অর্থাৎ রঙিন হতে চাইলেও বড় হাতের আয়ের কারণে হবে না। বাংলাদেশের অধিকাংশ মেধাবী দরিদ্র শিক্ষার্থী তাদের মেধার প্রকাশ ঘটাতে পারে না, তার দারিদ্রতা, তার সামাজিক অবস্থা, তার পারিপার্শ্বিক অবস্থা, তার অন্যান্য প্রেক্ষাপটের কারণে। তার শিক্ষা প্রতিষ্ঠান, তার শিক্ষক, সব কিছু মিলিয়ে একজন মেধাবী তার মেধার বিকাশ ঘটাতে পারে না। ঠিক এই জায়গায় কিন্তু এই মেধার বিকাশ ঘটানোর জন্য দায়ী জিনকে বাধা দান করে রেখেছে। আর এখানে তো মেধাও নাই, বাধা দানকারী জিনও নাই।
অর্থাৎ তুমি একজন খুব দরিদ্র ঘরের সন্তান, কিন্তু তোমার মেধা একেবারে জিরো, সেইখানে তোমার কিন্তু ওই প্রকট জিন থাকলেই কি, প্রচ্ছন্ন জিন থাকলে কি, বা প্রকট জিন না থাকলে কি, প্রচ্ছন্ন জিন না থাকলে কি, সে কিন্তু কখনোই তার বৈশিষ্ট্য প্রকাশে সমর্থ হবে না। তাহলে এটি হলো সাদা ওয়াইনডিটের, আর এটি হচ্ছে সাদা লে ঘরানের। তা আমরা যদি একটু প্রথম থেকে নিয়ে আসি, অর্থাৎ আমরা প্রথম থেকে শিখে এসেছি কিভাবে গ্যামেট দেখাতে হয়, কিভাবে ফার্স্ট জেনারেশন দেখাতে হয়, কিভাবে সেকেন্ড জেনারেশন দেখাতে হয়। আমি একটু এইখানে মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সাদা লে ঘর্ন এবং সাদা ওয়াইন ডট থেকেই আবার আসব। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো তাহলেই হবে। আমরা নিয়েছিলাম কি, বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই। স্ত্রী পুরুষ আমি দেখালাম না। ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। তোমরা কিন্তু জানো এখানে গ্যামেট আমরা কিন্তু দেখেছি বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, বড় হাতের আই। এগুলো হচ্ছে গ্যামেট। এখানেও আমরা দেখলাম কি, যদি এইভাবে বিশ্লেষণ করি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। সবগুলোই যেহেতু একই রকম, আমি এখান থেকে নিব একটা, বড় হাতের সি, বড় হাতের আই গুণ ছোট হাতের সি, ছোট হাতের আই। এই দুইটা যখন নিলাম তখন দেখো এইটাকে আমরা লিখতেই পারি গ্যামেট, এটাও গ্যামেট ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন কি হবে, একটু আমরা আগে জিনোটাইপ দেখি। বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। তাহলে ফার্স্ট জেনারেশনে আমি যে সকল মোরগ বা মুরগি পাবো তাদের কালার কি হবে, তারা সাদা হবে না রঙিন হবে? যদি আমরা নর্মাল চিন্তা করি, দেখো এখানে বড় হাতের সি, এটা প্রকট কালার হয়ে বসে আছে, এইটিও কিন্তু প্রকট বাধাদানকারী জিন ওর উপর বাধা প্রদান করছে, তাহলে এখানে কালার হওয়ার অবকাশ নেই। তাহলে ফার্স্ট জেনারেশনে যতগুলো মোরগ বা মুরগি হবে সবগুলো হবে সাদা। সবগুলো কি হবে, সাদা হবে। এখন যদি আমরা এই রকম দুইটি সাদার মধ্যে আবার ক্রস ঘটে, একটি মোরগ একটা মুরগি, তাহলে সেকেন্ড জেনারেশনে গিয়ে আমরা কি পাবো সেইটি একটু দেখার বিষয়। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এই জিনিসটাকে নিয়ে আসি, বড় হাতের সি, তার মানে বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই গুণ বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে এখান থেকে গ্যামেট হবে, আমি এক লাইনে করে দিচ্ছি, গ্যামেট হবে বড় হাতের সি, সরি, এখানে গ্যামেট হবে বড় হাতের সি, বড় হাতের আই একটা, এটা দিয়ে এটাকে করলাম, আবার এটা দিয়ে এটা, বড় হাতের সি, ছোট হাতের আই একটা, তারপরে ছোট হাতের সি, বড় হাতের আই একটা, এইটা দিয়ে এইটা, তারপর এইটা দিয়ে একটা ছোট হাতের সি, ছোট হাতের আই। এদিকেও কিন্তু তাই হবে। তার মানে আমি যে চারটা গ্যামেট পাবো তার মধ্যে প্রথমটা হবে বড় হাতের সি, বড় হাতের আই, তারপরেরটা হবে বড় হাতের সি, ছোট হাতের আই, তারপরেরটা হবে ছোট হাতের সি, বড় হাতের আই, তারপরেরটা হবে ছোট হাতের সি, ছোট হাতের আই। এখন আমাদের সেই চেকার বোর্ড তৈরি করে দেখতে হবে যে পরের রেজাল্টটা কি আসে। তাহলে আমরা একটু চেকার বোর্ডে চলে যাই। যথা নিয়মে আমাদের চেকার বোর্ডে একটু বেশি জায়গা দরকার, সে কারণে আমি এগুলো একটু মুছে নেই। তাহলে আমরা গ্যামেট পেলাম, এটাও মুছে দিলাম। গ্যামেট পেলাম, দেখো আমি এখানে আবার লিখে রাখছি একটু, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের, সরি এখানে বড় হাতের আই দিই, বড় হাতের আই, এখানে ছোট হাতের সি, ছোট হাতের আই, দুই দিকেই হবে।
মেন্ডেল তো আমাদের একটা চেকার বোর্ড দিয়ে দিয়েছে, সেই চেকার বোর্ড অনুযায়ী যতগুলো আমরা প্রাণী সৃষ্টি করে দেখাতে চাই এটা কিন্তু সম্ভব। তাহলে আমরা এইভাবে চেকার বোর্ডটা তৈরি করি। আমি প্রথমে 1 2 3 4 এদিক দিয়ে একটা ভাগ দিলাম, এদিক দিয়ে একটা ভাগ দিলাম, তাহলে মোটামুটি একটা ঘর আমি পেয়ে গেলাম। দেখো একটু খেয়াল করে, আমার 1 2 3 4 1 2 3 4 4 4 16টা ঘর কিন্তু কমপ্লিট। এই দিক দিয়ে আমি দেখাবো দুই দিকে গ্যামেট, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে পুংগ্যামেট গুলো কি? বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। আর এদিকে যে গ্যামেটগুলো পেয়েছি তোমরা ভালো করে যদি দেখো, তাহলে বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। আমরা কিন্তু আগের নিয়ম জানি, ঘাট করে বসিয়ে দেব, আমাদের অ্যান্সার কমপ্লিট, অঙ্কের মতো। বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, সাদা। বড় হাতের সি আছে, বড় হাতের আই থাকলেই সাদা, একদম নর্মাল। আবার যদি বড় হাতের সি কোথাও না থাকে তাহলেও সাদা। তাহলে বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, সাদা। বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, সাদা। বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, সাদা। আবার যদি আমরা দেখি বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, সাদা। বড় হাতের সি, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। এইবার বোঝার বিষয় আছে। বড় হাতের সি মানে কালার, বড় হাতের আই বাদাদান। তাহলে বড় হাতের সি কালার আছে, বড় হাতের আই কিন্তু নাই, এইটা হবে রঙিন। এইটা কি হলো? একটা রঙিন আমরা পেয়ে গেলাম। আরো দেখি পাওয়া যায় কিনা। তারপরে দেখি বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই যথারীতি সাদা। আবার দেখি বড় হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই যথা নিয়মে আবার আমরা একটা পাচ্ছি রঙিন। তাহলে দুইটা রঙিন আমরা পেলাম। আবার দেখি বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, সাদা। বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, সাদা। ছোট হাতের সি, ছোট হাতের সি, আই, আই, রঙিন তো নাই, সাদা। সি, সি, আই, আই, সাদা। সি, সি, আই, আই, সাদা। সি, সি, আই, আই। আবার কিন্তু আরেকটা রঙিন পেয়েছি আমরা, রঙিন, একটু মনে রাখতে হবে। আবার যাই ছোট হাত, ছোট হাত, আই, আই, সাদা। এখানে কি সবই ছোট হাত। অনেকে এই জায়গায় প্রশ্ন করে, স্যার এটি কি রঙিন হবে না? না, এটি কখনোই রঙিন হবে না, কারণ রঙিনের জিন বড় হাতের সি, বড় হাতের সি কিন্তু এইখানে অনুপস্থিত, ফলে সেটি স্বাভাবিকভাবেই সাদা হতে বাধ্য। তাহলে এটি হলো সাদা। তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা জানতাম অনুপাত 12:3:3:1। 16টা জীব কিন্তু ঠিকই হবে, কিন্তু পরের ক্ষেত্রে 16টাই হয়েছে। কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি, সাদা এবং
রঙিন অনুপাত দাঁড়ায় 13:3। তাহলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হলো কিনা? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কিন্তু যথারীতি হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি। এটি হচ্ছে এপিস্ট্যাসিস। তার মানে এখানে বড় হাতের সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, সে বাধা পেয়েছে, আর বড় হাতের আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন, সে বাধা প্রদান করেছে। দেখো যেখানে যেখানে বড় হাতের আই আছে সেখানে কিন্তু সব সাদা, সব সাদা, শুধু এইখানে সাদা হয়েছে কারণ এখানে কালারের কোনো জিন নাই। আর খেয়াল করো যেখানে যেখানে বড় হাতের সি আছে কিন্তু বড় হাতের আই নেই, এই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য, এই তিনটাই কেবলমাত্র রঙিন হয়ে আছে। যেখানে হওয়ার কথা ছিল 12:3:3:1 সেখানে কিন্তু হয়েছে 13:3। দিস ইজ এপিস্ট্যাসিস। আমরা যদি চেকার বোর্ডটা মনে রাখি, আমাদের এই জায়গায় মনে রাখার বিষয় যে কোন সূত্রের ব্যতিক্রমের কোন নামের ক্ষেত্রে কত অনুপাত আর কোন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তোমরা একটু মনে রাখবা, এপিস্ট্যাসিস সাদা ওয়াইনডট সাদা লেঘন অনুপাত 13:3, অনুপাত 13:3। এইটা যদি মনে রাখতে পারো তাহলেই তোমার কাছে ক্লিয়ার। যেমন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসে যদি যাই, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস 9:7, ওটা মুখবধির দিয়ে তোমাদের বইয়ে করা আছে। এইভাবে যদি আমরা একটার পর একটা খেয়াল করে ব্যতিক্রমগুলো মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজি হবে। তাহলে বন্ধুরা তোমরা এই বিষয়টি একটু ভালো করে পড়ে নেবে। আগামী দিন আমরা পরের যে বিষয়টি আছে সেটি আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাইকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এইখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।